আচ্ছা, এখন যেটা যেটা আমরা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে বর্তমানে আপনি এই যে দীর্ঘ সময়ে আপনি আপনার জীবনে আপনি কতগুলো গান রচনা করেছেন এরকম কি মনে আছে আপনার? আর 400 450 গান হবে, বিভিন্নভাবে এগুলি ইয়ে কি হবে। প্রকাশ হয়েছে বাংলা একাডেমি থেকে? না, এটা হয়নি, তবে প্রফেসর ওই যে সৈকত আলী আসগর, ইন্না আমার খুব ছিল, আমি আবার একটু এখন অন্য মনস্ক ছিলাম হ্যাঁ, জানে। উনরা আবার এগুলা রে কাঁচায় কাঁচায় নিয়ে এগুলা কিছু ওই যে অবসাদের খেপা বুলেট, তারপরে আমার কিন্তু অবসাদের খেপা। হ্যাঁ, অবসাদের খেপা বুলেট, হ্যাঁ, এটার নামকরণটা আবার আপনাকে আমি বলে দেই। শেখ সাহেবকে মেরে ফেললো, হ্যাঁ, কেউ কেউ প্রতিবাদ করলো না, হ্যাঁ, এবং তখন আরেকটা গ্রুপ খুব মাথাচাড়া দিয়ে উঠলো। একটা প্রেক্ষাপট তৈরি হইলো, নতুন একটা প্রেক্ষাপট তৈরি কোনো হইলো। প্রতিবাদ করার পরিস্থিতি ছিল না। ছিল না। এই জন্যে আমি মরার সময় চিৎকার দিয়ে গেছিলাম যে আমার হাতে একটা ক্যাপাবুল, অবসাতের একটা ক্যাপাবুলের দিয়ে তোরা আমি এই অন্যায়কে শেষ করে দিব বা এই বাংলাদেশ থেকে। এটা ৭৫ পরবর্তীতে আপনার ৭৫ পরবর্তী হ্যাঁ, এই এই যে যে ইয়েটা, এইটাই আবার বাংলা একাডেমির সৈয়দ কি জানি, এই যে আমার নাটক মঞ্চস্থ হলো বাংলা একাডেমিতে, হ্যাঁ, একটা ফটো আছে কিন্তু তোমার ওই বইতে, এই মনে নেই আপনার হয়তো, যাই হোক ওর কাছে আছে বাংলা বই। একাডেমিতে মঞ্চস্থ হয়েছে সেই হ্যাঁ, নাটকটা। মঞ্চস্থ হয়েছে এটা। নাটকটার হ্যাঁ, নামটা মানে এটা সৈয়দ অবসাদের খেপা বুলেট, অবুজ হাতের ক্যাপাবুলেট, তাই না? ওই তারিখ তারিখ দেওয়া ইয়ে আছে এখানে, আচ্ছা, আছে এখানে 3 জন মন্ত্রী সহ বিভিন্ন উচ্চপদস্থ এটা কর্মকর্তারা কত চলে। সালে হবে এটা? এটা ৭৫ 82 সালে। ৮২-তে, তাই না? আচ্ছা, তখন তো এটা মোটামুটি হ্যাঁ, পরিস্থিতি একটা শান্ত হ্যাঁ, ছিল আমাদের এটা এই না, পলিটিক্যাল সেটা 82 সালে প্রেক্ষাপট। হয়েছে। 82 সালে হওয়ার পরে এই উনি মঞ্চে দাঁড়ায় বললেন যে আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো যে আমন্ত্রিত নাট্যকারদের কাছে উনি আমন্ত্রণ জানাইলেন যে আপনারা আমাদের মৌলিক সমস্যা নিয়ে, মৌলিক ইয়ে নিয়ে লিখেন, হ্যাঁ, মৌলিক অধিকারগুলো নিয়ে। নিয়ে লেখেন, হ্যাঁ, যেমন আবুল হাসান সাহেব লিখছে হ্যাঁ, আর কি। মানে আপনি নিজে হ্যাঁ, লিখেছেন যেরকম এই তখন মৌলিক এর থেকে, অধিকারগুলো হ্যাঁ, নিয়ে। এর থেকে এরপরে যে ইয়ে আসলো, মানে এটা এরপরে কলকাতা আর আমার ভিতরে এত দূরত্ব কমায় দিল, হ্যাঁ, যে মানে রিলেশনটা আরো কাছাকাছি নিয়ে আসলো, তাই না? পশ্চিমবঙ্গ আর এই, পূর্ববঙ্গ হ্যাঁ, মিলে। মিলে নিয়ে আসলো। আহ, কয়েকদিন পরে আমি একটা চিঠি পেলাম, বিমল মিত্র চিঠি লিখছে যে দাদা, একটা বই শেষ করার মতো অবসর কিন্তু আমার নাই, কিন্তু আপনি এই বইটার ভিতর কি রাখছেন আমি শেষ না করে উঠতে পারি নাই। আর শেষ করার পরেও যেন আমার কাছে মনে হলো কি যেন আছে এর ভিতরে, আমি শেষ করতে পারি নাই। আপনি এই ধরনের লেখা লিখবেন, আরও লিখবেন, আরও লিখবেন, এই দোয়া আমি সেই আপনাকে। ধরনটা কেমন, সেই বইটা সেই কেমন, সেই সেই ধরনটা কেমন, বইটার নামটা কি? অবসাদের ক্যাপাবল। এই অবসাদের খেপা বুলেট, তাই না? হ্যাঁ, আচ্ছা, অবসাদ। এবং আমার এখন তো চিঠি লিখলো কলকাতা ইউনিভার্সিটি থেকে যে আমরা আপনার বই মঞ্চস্থ করতেছি অত তারিখে, আপনি কতজন থাকবেন, কতজন নিয়ে থাকবেন। পরবর্তীতে আমাদের এই যে আপনার এই এবং ৭৫ পরবর্তীতে এসে আপনি যেটা বললেন যে 1982 পরে, এরপরে তো আপনার লেখা অনেক গানই বাংলাদেশ টেলিভিশনে প্রচার হয়েছে, হ্যাঁ, বাংলাদেশে তাই না? হ্যাঁ, প্রচার হয়েছে। এতে আপনার জীবনের যেই আশা আকাঙ্ক্ষা বা যে স্বাচ্ছন্দ্য বা পূর্ণতা জীবনের, এটাকে আপনি কিভাবে মনে করলেন যে আপনার জীবনের যে পূর্ণতা, আপনি লেখক হিসাবে, একজন গীতিকার হিসাবে আপনি নিজেকে কি মনে করেন, কতটুকু একটা গীতিকার হিসাবে যে এই সফলতার কতটুকু আপনি? সফলতা মানে কি, আমার এমন একটা চাকরি আমি করতাম, এই যে চাকরির একদিন আমি ছুটি পাইনি, কারণ আজকে এই জায়গার ডিউটি, কাল অমুক জায়গার ডিউটি, এই আজকে আর্মির রেশন যাবে, কালকে পুলিশের রেশন যাবে, এইসব একটা ইয়ে ফুডের ইয়েটা হ্যাঁ, শুধু আপনি তাই। মানে ফুড ডিপার্টমেন্টে চাকরি করতেন, হ্যাঁ, তাই না? হ্যাঁ, হ্যাঁ, বাংলাদেশ পিরিয়ডে এসে, হ্যাঁ, বাংলাদেশ। তাই না? আচ্ছা, এই আপনার চাকরির পাশাপাশি আপনি যেই
নিজেকে রচয়িতা হিসাবে বা গীতিকার হিসাবে নিজেকে মানুষের কাছে নিজের পরিচয়টাকে তুলে ধরেছেন। এবং আমি বোধহয় ওই যে এই এই যে সাভারে এই ওই 82 সালের থেকেই 82 থেকে সাভারে আপনি 82 stay থেকে করতেছেন। 96 সাল পর্যন্ত আমি সাভার থিয়েটার্সের সভাপতি। আচ্ছা আচ্ছা, সাভারে এই যে থিয়েটার যেটা ছিল। আচ্ছা, তাইলে তো আপনার সাথে মনে হয় আমাদের এই সাভারে যে প্রখ্যাত একজন ছিলেন আবুল কাশেম সন্দীপ, হ্যাঁ, ওনার সাথে আপনার পরিচয় হয়েছিল? পাবেন। হ্যাঁ। আমি কোনো সময় এখানে ছিলাম, চাকরি স্থলে বাইরে গেছিলাম। তারপরে যে তারপরে বেতারে যে কণ্ঠযোদ্ধা শিলাবদ্ধ, তা আমি তো এই জায়গায় থাকতে পারি নাই। আচ্ছা আচ্ছা, আপনার খুব কষ্ট হচ্ছে কথা বলতে। যাই হোক, আমরা 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 এই জায়গায় থাকতে পারি নাই, কারণ আমি যখন বদলি হয়ে গেলাম, আস্তে আস্তে বলেন। মানে একটা অপ্রাসঙ্গিক কথা হঠাৎ করে মনে এসে গেল। আমি এই দেশের একজন প্রখ্যাত ব্যক্তি, হ্যাঁ। ওনার সেক্রেটারি একদিন আমার কাছে এসে বলল যে এই বস্তাগুলো জমা রাখেন। তা আমি দারোয়ানকে বললাম যে তুমি বস্তাগুলো দেখো। কয় স্যার, অধিকাংশ তো তামাক মাখায় না, চিরা বস্তা, হ্যাঁ। এটা এ দিয়ে তো সরকারের ঘরে জমা রেখে লাভ নাই। তা আমি বললাম যে আপনি, উনি আমাকে বললেন যে উনি আপনার সঙ্গে কথা বলবে, আপনি আমাকে একটা স্লিপ দিয়ে দেন, আর এটা তো সরকারের ঘরে জমা থাকবে, এত কি ইয়ে থাকবে আর কি। তা যাই হোক, আমি আর অন্য কিছু বলিনি। আমি কিছু আমি আপনার বস্তা নিতে পারবো না। এরপরে 7 দিন পরেই শুনি যে আমাকে মানিকগঞ্জের কর্নেল সাহেব খাদ্যমন্ত্রী ছিলেন, হ্যাঁ, উনি আর কর্নেল আব্দুল মালেক। হ্যাঁ, মানে তাকে বলছে যে তোমার এক কর্মচারী ঘুষখোর, অনিয়ম দুর্নীতি করে, তুমি আসো, আমি দেখায় দিতেছি। যাই হোক, অপ্রাসঙ্গিক যেগুলো নিয়ে এগুলি আমরাও বলতে চাই না। দর্শক, এই আবু এম এ হাশেম স্যার ওনার জীবনে ঘটে যাওয়া যেই মুহূর্তগুলো, মানে বিশেষ করে যেগুলো মনে আছে, খুব সংক্ষেপে এগুলো তুলে ধরা হলো। তবে এই আপনি নিজেকে, আমি যেই কথাটা বলতে চাইছিলাম, যে আপনি গীতিকার হিসাবে নিজেকে কতটা সফল মনে করতেছেন সংক্ষেপে? গীতিকার হিসাবে আমি সফলই মনে করি। হ্যাঁ, যেমন এই এই গীতিকার হিসাবেই আমার কিন্তু সত্যপ্রসাদ আপনি, মানে আপনি নিজেকে এখন এই অবস্থায় এসে আপনি যে গীতিকার হিসেবে, আপনি যে গীতিকার এম এ হাশেম হিসাবে আমরা চিনি আপনাকে, সেই হিসাবে আপনি নিজেকে কতটুকু স্বাচ্ছন্দ্য বোধ মনে করেন? আমার মনে হয় আমি এতে যথেষ্ট সফল আপনি হ্যাঁ, সফল গীতিকার হিসাবে আমার ঘটে যাওয়ার মতো করুণ ঘটনা এগুলো আমি তো আপাতত খুঁজে পাবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাইলে নাই, আপনি এই সুখ স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করেছেন, এটাই বোঝা যাচ্ছে। তবে বর্তমানে এসে আপনি একটু কষ্ট হচ্ছে, যেটা এই অসুস্থতা, তাই না? আর এই অসুস্থতাও আমার সেই পূর্বপুরুষ, আমার দাদি আমাকে খুব ভালোবাসতেন, এবং দাদির এই রোগটা ছিল, সেটা হইতে পারে, সেটা আমরা সেগুলি জানি না, সেটা হইতে পারে যার যার শারীরিক কষ্ট অনুযায়ী রোগ বালাই আসে, এটা আমরা জানি। তবে যাই হোক, আপনার এই সংক্ষিপ্ত জীবনের সংক্ষিপ্ততা তুলে ধরার জন্য আপনার কাছে আমরা আসলাম, আপনার এই জীবনীটা আমরা ধারণ করে নিলাম। দর্শক, একজন স্বনামধন্য যে গীতিকার এম এ হাশেম, আমরা ওনার সুস্থতা কামনা করি। যতদিন উনি বেঁচে থাকবেন, যেন সুস্থভাবেই বেঁচে থাকেন, এই মানে সেই হিসাবে আমরা আমার ইচ্ছে আমি যতদিন বেঁচে থাকি আপনাদের জন্য লিখতে পারি। আমরা মিডিয়ার যারা এসেছি, আমরা মিডিয়া থেকে যারা এসেছি এখানে, মিডিয়া ব্যক্তিত্বরা এসেছে এখানে ধারণ করতেছেন, তা আমি ওনার সাথে যে আলাপচারিতায় যেগুলি জানতে পারলাম, উনি জীবনকে রঙিনভাবে উনি সাজিয়েছিলেন, এবং শেষ পর্যন্ত রঙিন জীবনযাপন করার মতোই ওনার চাহিদা, উনি চাচ্ছেন।
যে শেষ মুহূর্ত পর্যন্ত যাতে ওনার জীবনটা রঙিন থাকে। দর্শক, ওনার জন্য আপনারা সবাই শুভকামনা জানাবেন।